একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা এই সাবজেক্টের আর্থিক বাজারের আইনগত দিকসমূহ আমরা এই অধ্যায়টি পড়ছিলাম এবং ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টারের উপর 2টি ক্লাস হয়ে গেছে। আজকে এই চ্যাপ্টারের উপর আমাদের 3য় ক্লাস এবং শেষ ক্লাস। তো তোমরা জানো এই অধ্যায়ে কিন্তু আমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম নেই, তো সুতরাং এই চ্যাপ্টারটা শেষ করা কিন্তু তোমাদের জন্য অনেক ইজি এবং খুব কম সময়ে কিন্তু তোমরা শেষ করতে পারবে। তো এই চ্যাপ্টারটি শেষ করতে হলে আমার যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা ফলো করবে এবং সাথে সাথে বইটাও কিন্তু পড়তে হবে, কারণ আমাদের বইতে কিন্তু অনেক কিছু আছে এবং অনেক তথ্য আছে যেগুলো হয়তো ক্লাসে আসতেছে না। সুতরাং তোমরা হয়তো ভাবতে পারো যে স্যারে ক্লাস করলেই আমাদের জন্য এনাফ, কিন্তু না, আমাদের ক্লাসও করব, সাথে আমরা বইটাকেও ফলো করব। এবং বইতে তোমরা দেখবে যে বইয়ের পেছনে আমাদের কিন্তু অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন আসছে। তো আমরা এগুলো ক্লাসের সাথে সাথে বইয়ের এই জিনিসগুলো আমরা পড়ব। আর যখন আমরা যে অধ্যায়টা পড়ব তোমরা চেষ্টা করবে যে সাথে সাথে সে অধ্যায়টা শেষ করে ফেলতে। আমাদের অনেকে হয়তো ভাবতে পারো যে পরে পড়ব, পরের জন্য রেখে দিলে কিন্তু পরে শেষ করা কঠিন হয়ে যাবে, কারণ যখন আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, বিশেষ করে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, তখন দেখবে যে সেই চ্যাপ্টারগুলোই কিন্তু শেষ করতে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হচ্ছে। তখন আগের চ্যাপ্টারটা আসলে দেখা একটু সময় পাওয়া যায় না। তো আমাদের চেষ্টা থাকবে যে যখন যেই ক্লাস হবে এবং ওই ক্লাসের মধ্যেই আমাদের ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলা, যাতে পরবর্তী কোনো চ্যাপ্টার পড়ার সময় মনে না হয় যে আগের চ্যাপ্টারটা আমার পড়া হয়নি, সেটা বাকি আছে। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসে যাই, আমাদের ক্লাসটা আজকে শুরু করি। আমি আমার ছবিটা একটু ছোট করে দিচ্ছি যাতে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি। আমি হচ্ছি HM আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। তোমরা জানো, আগেই বলেছি, এটি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য আমার আজকের ক্লাসটি। আজকে আমরা করছি, বিষয় হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস এবং এটি আমাদের এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নিই যে গত ক্লাসে আমরা কি শিখেছিলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য, আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহ, আর্থিক বাজার সংশ্লিষ্ট আইনসমূহ। চলো আজকে আমরা ক্লাসে যা যা শিখবো তা এক নজরে দেখে নেই। আজকে আমরা শিখব প্লেসমেন্ট কি অথবা প্লেসমেন্ট কাকে বলে, লেয়ারিং কি, ইন্টিগ্রেশন কি, মানি লন্ডারিং অপরাধের দণ্ডবিধি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947, বৈদেশিক বিনিময় সম্পর্কিত কিছু নিয়ম কানুন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন অথবা হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969। চলো আমরা প্লেসমেন্ট কি অথবা প্লেসমেন্ট কাকে বলে এই জিনিসটা একটু দেখি। দেখো এখানে কি দেখা যাচ্ছে, দেখো ছবিতে দেখো একজন লোক কালো জামা পরা, উনি বসে আছেন। উনি অনেক জায়গা থেকে অর্থ উপার্জন করছেন, সেটি হচ্ছে কালেকশন অফ ডার্টি মানি। তিনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন এবং সেই অর্থটা প্রথমেই একটি ব্যাংকে রাখছেন। অর্থাৎ কেউ যদি বিভিন্ন উপায়ে, অর্থাৎ অবৈধ উপায়ে অর্জিত অর্থ
কোনো ব্যাংকে রাখেন প্রাথমিকভাবে, সেটাকে আমরা বলবো প্লেসমেন্ট। এখানে শুধু ব্যাংকে রাখলেই যে প্লেসমেন্ট হবে তা কিন্তু না, তিনি কিন্তু সেই অর্থটা কোনো জমি কিনতে পারেন, সম্পত্তি কিনতে পারেন, যাই করেন প্রাথমিকভাবে তিনি যেই পদক্ষেপটা নেবেন সেটাই কিন্তু প্লেসমেন্ট। অর্থাৎ অবৈধ উপায়ে অর্জিত অর্থটা পরবর্তী যেই কার্যক্রম করবেন, ব্যাংকে রাখা অথবা জমি জমা কেনা অথবা কোনো সম্পত্তি কিনে রাখা, সেটাই কিন্তু প্লেসমেন্ট হবে। তো চলো আমরা দেখে নিই প্লেসমেন্টের সংজ্ঞাটা কী হবে। মানি লন্ডারিং প্রক্রিয়ায় সর্বপ্রথম ধাপ হলো প্লেসমেন্ট। অবৈধভাবে যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদির মাধ্যমে অর্থ অপরাধীরা যখন তাদের ব্যাংক হিসেবে রাখে তখন এটাকে প্লেসমেন্ট বলা হয়। অবৈধ পদ্ধতিতে উপার্জিত অর্থ দিয়ে যদি জমি, শেয়ার, গাড়ি অথবা অন্য কোনো সম্পত্তি ক্রয় করা হয় তবে তাকেও প্লেসমেন্ট বলা হয়। অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করার মাধ্যমে অপর একটি আর্থিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করাকেও প্লেসমেন্ট বলা হয়। অর্থাৎ অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে প্রাথমিকভাবে সে যেই কাজটা করবে সেটাই প্লেসমেন্ট। তো সেটা হতে পারে সে হয়তো কোনো ব্যাংকে টাকা রাখছে, অথবা এমন হতে পারে সে এটা দিয়ে কোনো গাড়ি কিনলো, শেয়ার কিনলো, অথবা সে কী করলো বিদেশে পাচার করে দিল। এর যে কোনো একটা করলেই কিন্তু সেটা হবে কি প্লেসমেন্ট। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাথমিকভাবে যে কাজটা করা হয় অবৈধ অর্থ দিয়ে সেটাই হচ্ছে প্লেসমেন্ট। এখন আমরা দেখব লেয়ারিং কি। দেখো যে প্রথমে আমি যে ছবিটা দেখিয়েছিলাম সেই ছবিটা আবার এখানে এসেছে, যে একজন কালেকশন অফ ডার্টি মানি, উনি কী করলেন, ব্যাংকে টাকা রাখলেন। দেখো ব্যাংকে টাকা রাখার পরে সেই টাকাটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিতে পারেন। তিনি কি করতে পারেন, তিনি এই টাকাটাই বিভিন্ন নামে, বিভিন্ন জনের নামে ট্রান্সফার করতে পারেন। তিনি হয়তো তার সন্তানের নামে কিছু টাকা ট্রান্সফার করতে পারেন, তিনি হয়তো তার স্ত্রীর নামে কিছু টাকা ট্রান্সফার করতে পারেন, কোনো আত্মীয় স্বজনের নামে ট্রান্সফার করতে পারেন, কাউকে এই টাকা দিয়ে লোন দিতে পারেন। অর্থাৎ টাকাটা তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন। সেইটা হবে কি লেয়ারিং। তো আমরা দেখব লেয়ারিং কি। প্লেসমেন্টকৃত অর্থ জটিল আর্থিক লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্তরে সরানো বা স্থানান্তর করার প্রক্রিয়াকে লেয়ারিং বলা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো অর্থের উৎস ও মালিকানা লুকানো বা গোপন করা। উদাহরণস্বরূপ বলা যায় একটি ব্যাংক অ্যাকাউন্ট হতে বিভিন্ন শাখায় বিভিন্ন নামে অর্থ স্থানান্তর করা। অর্থাৎ লেয়ারিং হচ্ছে কোন জিনিস, সেটা যে কোনো অবৈধ উপায়ে অর্জিত অর্থ প্লেসমেন্ট করার পরে সেটা বিভিন্ন নামে, বিভিন্ন জনের নামে ট্রান্সফার করে দেওয়া, এমনভাবে স্থানান্তর করা যাতে এই অর্থের প্রকৃত মালিককে অথবা প্রকৃত উৎস কী সেটা বুঝতে না পারা। অর্থাৎ মালিকানা লুকানোর একটা চেষ্টা করা। এখন আমরা শিখব ইন্টিগ্রেশন কি। দেখো প্লেসমেন্টের পরে কি করলো, লেয়ারিং করলো। এই টাকাটা সে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিল বিভিন্ন নামে। তারপর কি করতেছে, সে এই টাকা দিয়ে সম্পত্তি কিনতে পারে যে লেয়ারিংয়ের পরে, অথবা কোনো সম্পত্তি কেনার পরে সেইটা বিক্রি করে সে আবার অর্থ দেখাতে পারে। যেমন ধরো কেউ লেয়ারিংয়ের পরে সেই টাকা দিয়ে সে একটি গাড়ি কিনলো, গাড়ি কেনার পরে সে আবার সেই গাড়িটি বিক্রি করে অর্থ দেখালো। তখন কিন্তু মনে হবে যে তার গাড়ি বিক্রির মাধ্যমে সে অর্থ উপার্জন করেছে। অর্থাৎ সে যে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছে সেটা বের করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। অথবা কেউ একটা বাড়ি কিনলো লেয়ারিংয়ের পরে, অথবা আবার সে বাড়িটা বিক্রি করে দিল, বিক্রি করে সে দেখালো যে আমার বাড়ি বিক্রির মাধ্যমে আমি অর্থ উপার্জন করেছি। তখন কিন্তু সে তার অর্থের উৎস দেখাবে যে আমার বাড়ি বিক্রি করার মাধ্যমে আমি অর্থ উপার্জন করেছি। তখন এই অর্থের উৎস তখন বের করা কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছে, কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা দেখব ইন্টিগ্রেশন কি। লেয়ারিং ধাপ সম্পন্ন করার পর ইন্টিগ্রেশনের সাহায্যে বেআইনি অর্থ এমনভাবে আর্থিক ব্যবস্থায় পুনর্বহাল করা হয় যাতে মনে হয় এটি বৈধ পন্থায় অর্জিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় অবৈধ অর্থ দ্বারা কৃত সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তি ঘটে, তা বৈধ হিসেবে বিবেচিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি হয়তো বুঝাতে পেরেছি যে লেয়ারিংয়ের পরে এই টাকা দিয়ে সে কোনো সম্পত্তি কেনে আবার সেটা বিক্রি করে দিতে পারে।
তখন মনে হতে পারে যে আসলে সে তার সম্পত্তি বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করেছে। এখন দেখো আমরা শিখব যে এই মানি লন্ডারিং অপরাধের দণ্ডবিধি, অর্থাৎ মানি লন্ডারিং অপরাধের শাস্তিগুলো কি কি আছে। দেখো, মানি লন্ডারিং অপরাধ প্রতিরোধ আইন এর 13 ধারায় বিভিন্ন ধরনের অপরাধের শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে মনে হতে পারে যে মানি লন্ডারিং অপরাধ দণ্ডবিধি তো 2002, তাহলে স্যার এখানে কেন বলছেন যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে? দেখো, 2002 অনুসারে যে শাস্তিগুলো ছিল, তো পরবর্তীতে দেখা যায় যে 2002-এর যে শাস্তিগুলো আছে সেগুলো হচ্ছে কিছুটা কম হয়ে যায়। তখন 2012 সালে 2002-এর আইনটাকেই একটু শাস্তিটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন আমাদের শাস্তিগুলো দেখবা যে আগের বই যদি তোমরা দেখো, সেখানের সাথে 2012 সালের শাস্তি এবং 2002-এর শাস্তির সাথে কিছু গড়মিল আছে। সুতরাং আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন কিন্তু 2002 এবং শাস্তিগুলো কিছুটা চেঞ্জ করে 2012 সালে চেঞ্জ করা হয়েছে। সুতরাং আমি এই জন্য তোমাদেরকে এটা উল্লেখ করে দিলাম যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে। তোমরা দেখবে অনেক বইতে কিন্তু শাস্তিগুলো এখানের সাথে নাও মিলতে পারে, সেক্ষেত্রে তারা আগের যে শাস্তিগুলো ছিল সেগুলো রেখেছে, ওই জন্য হয়তো এখান থেকে তোমাদের ওই শাস্তিগুলোর সাথে কিছুটা গড়মিল হবে। তো আমরা 2012 অনুসারে যেই শাস্তি সেগুলো কিন্তু আমরা শিখব। শাস্তিগুলো দেখো, প্রথমটা হচ্ছে মানি লন্ডারিং অপরাধ সংগঠনের চেষ্টা, সহায়তা বা ষড়যন্ত্র করা। এর শাস্তি হচ্ছে 4 বছর থেকে সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ অর্থ। তোমাদের মনে হতে পারে যে স্যার, অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ অর্থ মানেটা কি? অর্থাৎ সে যে পরিমাণ অর্থ মানি লন্ডারিং করলো, হয়তো কেউ 1 লক্ষ টাকা গোপন করেছে, পাচার করেছে, অথবা অবৈধ অর্থ সে কোথাও সরিয়ে ফেলেছে, তার দ্বিগুণ অর্থ তার শাস্তি হবে। তার শাস্তি হতে পারে 4 বছর থেকে 12 বছর কারাদণ্ড এবং অপরাধের সাথে জড়িত অর্থের দ্বিগুণ অর্থ। অর্থাৎ সে যেই পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছে তার দ্বিগুণ অর্থ। দ্বিতীয়টি দেখো, অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তৃতীয়টি হচ্ছে তথ্য ফাঁস করার শাস্তি 2 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা দণ্ড অথবা উভয় দণ্ড, এবং তদন্তে বাধা বা অসহযোগিতা প্রদানের শাস্তি 1 বছর কারাদণ্ড বা 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947। এটি কি? দুটি রাষ্ট্র দ্রব্য সামগ্রী আমদানি রপ্তানি করে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত করে থাকে। সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের জন্য বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে 1948 সালে প্রবর্তিত বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন কার্যকর রয়েছে। এই আইন বৈদেশিক মুদ্রা সিকিউরিটিজ কীভাবে বিনিময় হবে সেই বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধিবিধান নিয়মকানুন আলোচনা করা হয়েছে। সাধারণত এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় রূপান্তরিত করাকে বৈদেশিক বিনিময় বলা হয়। দেখো, দুটি রাষ্ট্রের মধ্যে যখন দ্রব্য সামগ্রী আদান প্রদান অথবা আমদানি রপ্তানি করা হয়, তখন কিন্তু আমাদের সেটি ডলারে অথবা অন্য কোনো কারেন্সিতে বিনিময় করা হতে পারে। এই যে আমরা এই একটি মুদ্রাকে অপর মুদ্রায় রূপান্তরিত করছি, সেটাকে বলা হয় বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময় সম্পর্কিত কিছু নিয়ম কানুন। শুধুমাত্র অনুমোদিত ডিলাররা বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে। যেমন ধরো, তুমি ডলার কিনতে চাচ্ছ, এই ডলার কিনতে গেলে টাকার বিনিময়ে তুমি ডলার কিনতে চাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশ সরকারের কিছু অনুমোদিত ডিলার আছে, তারাই কিন্তু তোমার কাছে ডলার বিক্রি করতে পারবে এবং তুমি তাদের কাছ থেকে ডলারটা কিনতে পারবে।
বৈদেশিক মুদ্রা বলতে সকল প্রকার কয়েন, টাকা, ব্যাংক নোট, পোস্টাল নোট, মানি অর্ডার, ড্রাফট, ট্রাভেলার চেক, চেক, বিনিময় বিল, লেটার অফ ক্রেডিট ইত্যাদিকে বোঝায়। নির্দিষ্ট অনুমোদিত ডিলার ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা বিনিময় কার্যে অংশগ্রহণ করতে পারবে না। যদি করে তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। অনুমোদিত ব্যক্তি বাংলাদেশের বাইরে কোনো ব্যক্তির সাথে বৈদেশিক বিনিময় করতে পারবে না। অর্থাৎ যাদেরকে সরকার লাইসেন্স দিচ্ছে এই বৈদেশিক বিনিময় অথবা কারেন্সি আদান প্রদান অথবা কনভার্ট করার জন্য, তারা বাংলাদেশের বাইরের কোনো ব্যক্তির সাথে কিন্তু সেটা করতে পারবে না। সে ডলার অথবা অন্য কোনো কারেন্সি ক্রয় বিক্রয় করতে পারবে বাংলাদেশের কোনো নাগরিকের সাথে। সোনা, রূপা ইত্যাদি আমদানি সরকার অনুমতি ব্যতীত করতে পারবে না। অর্থাৎ সে ডলার অথবা অন্য কোনো বৈদেশিক কারেন্সি রূপান্তর করতে পারবে, কিন্তু সোনা রূপা সে আমদানি করতে পারবে না। বাংলাদেশের বাইরে কোনো সিকিউরিটি সরকারের অনুমতি ব্যতীত বিনিময় করতে পারবে না। ব্যাংক আমদানি রপ্তানি বাণিজ্যে সরকারের অনুমতি ব্যতীত বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবে না। যে কোনো প্রতিষ্ঠানের নিকট বৈদেশিক মুদ্রার জন্য সরকার যে কোনো তথ্য চাইতে পারে এবং প্রতিষ্ঠান তা দিতে বাধ্য থাকবে। কোনো বৈদেশিক মুদ্রা বিনিময় আইনে অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা হবে এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা হবে। এখন আমরা দেখব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন অথবা হস্তান্তরযোগ্য দলিল আইন 1881। এখানে কি বলা আছে? বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ অর্থ সাপেক্ষে অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল নামে অভিহিত করা হয়। সাধারণভাবে হস্তান্তরের মাধ্যমে মালিকানা স্থানান্তরিত হয় এমন সব দলিলকে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। কিন্তু আমাদের দেশে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেককে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য করা হয়েছে। হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য: এটি লিখিত ও স্বাক্ষরিত হয়ে থাকে। এটি দেনা পরিশোধের জন্য নগদ অর্থের মতো ব্যবহার সম্ভব। এর অর্থের জন্য দলিল গ্রাহীতা মামলা করতে পারবে। এটি লেনদেনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আইনের মাধ্যমে এটি এক হাত হতে অন্য হাতে স্থানান্তরিত হতে পারে। এখন আমরা দেখব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969 কি বলা হয়েছে দেখো। সিকিউরিটিজে বিনিয়োগকারীদের নিরাপত্তা, স্বার্থ সংরক্ষণ, মূলধন বাজার উন্নয়ন, নিয়ন্ত্রণ এবং সিকিউরিটি ইস্যুর নিয়ম কানুন ইত্যাদি বিষয়ে বিধান প্রণয়নের স্বার্থে 1969 সালের 25শে মার্চ তারিখে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ জারি করা হয়। উক্ত বছরে 28শে জুন থেকে তা কার্যকর হয়। এই অধ্যাদেশ অনুযায়ী কমিশনের কার্যাবলী দেখো। কার্যাবলীগুলো এখানে কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো উল্লেখ করা হয়েছে। সিকিউরিটি ইস্যুর যথার্থতা নিশ্চিতকরণ, সিকিউরিটিতে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, পুঁজি ও সিকিউরিটি বাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণ করাই হলো কমিশনের দায়িত্ব ও কার্যাবলী। সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের লক্ষ্যে স্টক ব্রোকার, সাব ব্রোকার, শেয়ার হস্তান্তর প্রতিনিধি ইত্যাদি প্রতিষ্ঠান নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। এ আইনের বিধিবিধান সাপেক্ষে কমিশনের নীতি বহির্ভূত কাজ করলে যে কোনো সময় কমিশন নিবন্ধন বাতিল করতে পারবে। কমিশন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হিসাব নিরীক্ষা করবে। কমিশন প্রতি বছর নির্দিষ্ট সময়ে বাজেট প্রকাশ করবে। নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান যদি কমিশনের
আইন অমান্য করে সেক্ষেত্রে কমিশন শাস্তিসহ অর্থদণ্ড দিতে পারবে। কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বিধান চালু করতে পারবে। কমিশনের নিজস্ব তহবিল থাকবে। কমিশন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে দক্ষ উপদেষ্টা নিয়োগ করতে পারবে। কমিশন প্রয়োজন বোধে নির্ধারিত সময়ে ও নির্দিষ্ট স্থানে সভা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এই অধ্যায় থেকে যা যা শিখেছি তা একটু আমরা দেখে নেই। আর্থিক বাজার কাকে বলে এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। আর্থিক বাজারের উপাদানসমূহ। মুদ্রা বাজার কাকে বলে? মুদ্রা বাজারের উপাদান বা হাতিয়ারসমূহ। মুদ্রা বাজারের কার্যাবলী। পুঁজিবাজার বা মূলধন বাজার কাকে বলে? পুঁজিবাজারের উপাদান বা হাতিয়ারসমূহ। বন্ড বাজার কি? শেয়ার বাজার কাকে বলে? প্রাথমিক বাজার কাকে বলে? মাধ্যমিক বাজার কাকে বলে? ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ কি? প্রাথমিক বাজার এবং মাধ্যমিক বাজারের মধ্যে পার্থক্য। আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহ। আর্থিক বাজার সংশ্লিষ্ট আইনসমূহ। আর আজকে আমরা যা শিখলাম, প্লেসমেন্ট কি অথবা প্লেসমেন্ট কাকে বলে, লেয়ারিং কি, ইন্টিগ্রেশন কি, মানি লন্ডারিং অপরাধের দণ্ডবিধি কি কি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947, বৈদেশিক বিনিময় সম্পর্কিত কিছু নিয়ম কানুন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন বা হস্তান্তরযোগ্য দলিল আইন 1881, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখে নিব এর আগের ক্লাসগুলোতে আমরা কি শিখেছি, সংক্ষিপ্ত আকারে দেখব। আগের ক্লাসে তোমাদেরকে বিশদ পড়ানো হয়েছে, সেগুলো আমরা কম সময়ের মধ্যে একটু আলোচনা করার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই আগের ক্লাসগুলোতে আমরা কি কি শিখেছি। আমরা শিখেছি আর্থিক বাজার কাকে বলে। যে বাজারে আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলা হয়। আর্থিক বাজারের উপাদানসমূহ সম্পর্কে আমরা জেনেছি। আর্থিক বাজারে দুই ধরনের উপাদান রয়েছে, একটি হচ্ছে মুদ্রা বাজার বা কল মানি মার্কেট, একটি মুদ্রা বাজার বা মানি মার্কেট, অন্যটি একটি হচ্ছে পুঁজিবাজার বা মূলধন বাজার। মুদ্রা বাজার কাকে বলে এবং মুদ্রা বাজারের উপাদানসমূহ। শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রা বাজার কাকে বলে এই সম্পর্কে একটু বলে নেই। যে বাজারে 1 বছর বা তার কম সময়ের জন্য আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয় তাকে মুদ্রা বাজার বলা হয়। মুদ্রা বাজার সম্পর্কে এর আগে আমরা ডিটেলস পড়েছি, তোমরা আমার আগের ক্লাসটা দেখতে পারো অথবা বইতে এই সম্পর্কে বিশদ আলোচনা করা আছে। এখন আমরা দেখব মুদ্রা বাজারের উপাদান বা হাতিয়ারসমূহ। কল মানি বাজার, ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি। মুদ্রা বাজারের কার্যাবলী। মুদ্রা বাজারের কার্যাবলীর মধ্যে পড়ে মূলধন সংগ্রহ, বাণিজ্যিক ব্যাংকে সহায়তা প্রদান, শিল্পোন্নয়ন, অর্থলগ্নি সুবিধা, ঋণের যোগান, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, মুদ্রাস্ফীতি। দেখো, মুদ্রা বাজার থেকে অনেকেই 1 বছর বা কম সময়ের জন্য মূলধন সংগ্রহ করতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রয়োজন হয় না, অথবা অনেক সময় দীর্ঘমেয়াদী ঋণ নিতে গেলে অনেক বেশি পরিমাণ ঋণ নিতে হয়। সেক্ষেত্রে 1 বছর বা তার কম সময়ের জন্য কারো যদি মূলধন সংগ্রহ দরকার পড়ে, সেক্ষেত্রে সে কিন্তু মুদ্রা বাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে। মুদ্রা বাজার বাণিজ্যিক ব্যাংকে সহায়তা প্রদান করে। অনেক সময় বাণিজ্যিক ব্যাংকের খুব দ্রুত অর্থের দরকার হয় এবং বাণিজ্যিক ব্যাংক কিন্তু গ্রাহককে চাহিদা মাত্রই তার
তার জমাকৃত অর্থ প্রদান করে, সেক্ষেত্রে তার ইমিডিয়েট অর্থ দরকার হলে সে কিন্তু মুদ্রা বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে। শিল্প উন্নয়ন, শিল্পের ক্ষেত্রে অনেক সময় অর্থের দরকার পড়ে কম সময়ের জন্য, তো শিল্প উন্নয়নের ক্ষেত্রেও মুদ্রা বাজার সহায়তা প্রদান করে। অর্থলগ্নি সুবিধা, ঋণের যোগান, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রা বাজার দেখো যে অতিরিক্ত মুদ্রা আছে তারা কিন্তু যা ইমিডিয়েটলি অর্থ দরকার হচ্ছে তাকে অর্থ প্রদান করছে, এই কারণে মুদ্রাস্ফীতি কিছুটা রোধ করা সম্ভব হয়। পুঁজিবাজার বা মূলধন বাজার কাকে বলে? পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি সময় আর্থিক সম্পদ সমূহ লেনদেন করা হয়ে থাকে, অর্থাৎ পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহকারী ও সরবরাহকারী অংশগ্রহণ করে থাকে। পুঁজিবাজারের উপাদানসমূহ বা হাতিয়ারসমূহ, পুঁজিবাজারের উপাদানসমূহের মধ্যে পড়ে বন্ড, ইকুইটি, সাধারণ শেয়ার। দেখো বন্ড সম্পর্কে পরের স্লাইডে আমরা আলোচনা করব। ইকুইটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার, মুনাফা বন্টনের ক্ষেত্রে ইকুইটির মধ্যে যা যা আছে, একটি আছে অগ্রাধিকার শেয়ার আর একটি হচ্ছে সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ার কাকে বলে? দেখো মুনাফা বন্টনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা অগ্রাধিকার পেয়ে থাকে। কোম্পানি বিলোপ সাধনের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা অগ্রাধিকার ভিত্তিতে মূলধন ফেরত পেয়ে থাকে। আর সাধারণ শেয়ার হচ্ছে পুঁজিবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সাধারণ শেয়ার। কোম্পানির অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়ে থাকে, এই বিভাজিত এক একটি অংশকে শেয়ার বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বন্ড বাজার দেখব। বন্ড বাজার থেকে বিভিন্ন কোম্পানি এবং সরকার দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে বিনিয়োগকারীদের নিকট অর্থ সংগ্রহ করে থাকে। শেয়ার বাজার, শেয়ার বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে সরকারি ও বেসরকারি কোম্পানি শেয়ার, ঋণপত্র সহ অন্যান্য আর্থিক দলিলসমূহ লেনদেন হয়ে থাকে। প্রাথমিক বাজার হচ্ছে পুঁজিবাজারের প্রথম অংশ। এই বাজারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকার সরাসরি বিনিয়োগকারীদের নিকট হতে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। প্রাথমিক বাজারে শেয়ারগুলো যখন দ্বিতীয়বার বিক্রি করা হয় অথবা যেখানে দ্বিতীয়বার বিক্রি করা হয় সেই বাজারকেই মাধ্যমিক বাজার বলা হয়। সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার হচ্ছে পুঁজিবাজারের দ্বিতীয় অংশ। এখানে প্রাথমিক বাজারে ইস্যুকৃত সিকিউরিটি সমূহ লেনদেন করা হয়। ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক, তোমরা জানো যে বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে সিএসসি বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তো ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ এবং এই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করা হয় এবং বন্ড সহ আরও অন্যান্য আর্থিক দলিলসমূহ ক্রয় বিক্রয় করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন অনেক জিনিস শিখলাম এবং আগের ক্লাসে যেই কিছু জিনিস আমরা শিখেছিলাম সেগুলো আমরা রিভিশন দিলাম। আমাদের আরও কিছু জিনিস রয়ে গেছে, সেগুলো রিভিশন দেওয়া হয়নি, সেগুলো তোমরা বাসায় পড়বে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা বইটা ভালো করে খুলবে, বইয়ের মধ্যে বইয়ের পেছনে এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তোমরা পড়বে। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের সিটি পরীক্ষায় প্রশ্ন আসবে, আমাদের সিটি পরীক্ষায় কিন্তু ভালো করতে হবে। সেই জন্য আশা করব তোমরা এই চ্যাপ্টারটি ভালো করে পড়বে। তো সামনের ক্লাসে আমরা শুরু করব অর্থের সময় মূল্য। সেখানে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা সলভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো, খুব বেশি দরকার না হলে বাসা থেকে বের হবে না। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।